হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস পাথ। এই চ্যানেলে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ভিডিও পোস্ট করব, যেটা দেখে আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল সাকসেস পাথকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। হ্যালো ফ্রেন্ডস, আমি নিয়ে এসেছি আমার দ্বিতীয় ভিডিওটাতে ইতিহাস থেকে বাছাই করা কতগুলি প্রশ্ন। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি পরের ভিডিওতে ইতিহাস থেকে বাছাই করা কতগুলি প্রশ্নই আনবো। সেই কথা অনুযায়ী আমি ইতিহাস থেকে বাছাই করা কতগুলি প্রশ্ন এনেছি। তোমরা সবাই জানো যে এই লকডাউনেও ডব্লিউবি এক্সাইজের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। লকডাউনটা মিটে গেলে তোমরা মেন পরীক্ষার ডেটও পেয়ে যাবে। তো তারই ফাঁকে কিছুটা প্রস্তুতি নিয়ে নেওয়া ইতিহাস থেকে। আর অন্যান্য পরীক্ষাতেও ইতিহাস থেকে তো সব পরীক্ষাতেই প্রশ্ন আসে, তাই সব রকম পরীক্ষার জন্যই তোমরা প্রস্তুতি নিতে পারো। ইতিহাসের প্রশ্নগুলো থেকে আশা করি কিছু উপকৃত তোমরা হবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো প্রথম প্রশ্ন, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? উত্তর, নবগোপাল মিত্র। তো ইনি 1867 খ্রিস্টাব্দে কলকাতাতে এই হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। মূলত বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটানোর জন্যই এই হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়। তো হিন্দু মেলার প্রথম সেক্রেটারি ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। আর হিন্দু মেলাকে আরেকটা অন্য নামেও বলা হয়, যেটা হচ্ছে চৈত্র মেলা। তো আমি এখানে ডেটটা লিখে দিলাম, 1867 সালে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়। চলো দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্নে কি বলছে। তো পরবর্তী প্রশ্ন আমরা এবার যাব। দ্বিতীয় প্রশ্নে বলছে যে সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছিল? তো এর উত্তর হচ্ছে মালাধর বসু। উত্তর হচ্ছে মালাধর বসু, যিনি শ্রীকৃষ্ণ বিজয় বইটা লিখেছিলেন। তো বাংলার তৎকালীন শাসক ইলিয়াস শাহী বংশের রাজা রুকুদ্দিন বার্বক শাহ মালাধর বসুকে শ্রীমদ্ ভগবদ গীতা অনুবাদের জন্য গুণরাজ খাঁ উপাধিটা দিয়েছিলেন। গুণরাজ খাঁ উপাধি তিনি দিয়েছিলেন। চলে যাওয়া যাক আমাদের পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখা যাক। পরবর্তী প্রশ্ন, ভারত সভার প্রতিষ্ঠাতা কে? ভারত সভার প্রতিষ্ঠাতা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আর এনার সাথে সহযোগিতা করেছিলেন আনন্দমোহন বসু। ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে কলকাতার অ্যালবার্ট হলে। তো এর প্রধান উদ্দেশ্য ছিল, ভারত সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল যে দেশে শক্তিশালী জনমত গঠন করা, ভারতের বিভিন্ন জাতীয় গোষ্ঠীকে একত্রিত করা এবং হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যবোধ গঠন করা। এইটাই হচ্ছে ভারত সভার প্রতিষ্ঠার মূল কারণ বা উদ্দেশ্য ছিল। তো তিনটে প্রশ্ন আমরা আলোচনা করলাম। তো এর পরবর্তী প্রশ্নে এবার আমরা চলে যাব। কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? তো একই প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে। আমি সেটা আগের প্রশ্নটাতেই আমি তোমাদের সকলকে বলে দিয়েছি যে 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারত সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্নে চলে যাই। কি বলেছে না, মিনান্দার বা মিলিন্দ কোন বংশের রাজা ছিলেন? ইনি হচ্ছেন ব্যাক্ট্রীয় গ্রিক বংশের রাজা ছিলেন। আর এই মিনান্দার বা মিলিন্দের রাজধানী ছিল সাকল, যা বর্তমানে শিয়ালকোট নামে পরিচিত। তো এর পরবর্তী প্রশ্নে আমরা যাই যে সর্বশ্রেষ্ঠ ইন্দো গ্রিক রাজা মিনান্দার কার নিকট বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন? তো উত্তর হবে নাগসেনের কাছ থেকে ইনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। তো মিনান্দার ব্যাক্ট্রীয় গ্রিক রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। ইনি নাগসেনের কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন বলেছে মিলিন্দ পন্থ বইটি কার লেখা? বইটি মিনান্দারের লেখা। আচ্ছা, তো আমরা এর পরবর্তী প্রশ্নে যাই। মিলিন্দের উপাধি কী ছিল? মিলিন্দের উপাধি ছিল ধার্মিকম। মিলিন্দের উপাধি ছিল ধার্মিকম। তো এখানে আমি
এক্সট্রা কিছু বলি যে এই যে মিনান্দার, যিনি ব্যাক্ট্রিয় গ্রিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন, এই মিনান্দার যে নাগসেনের থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন, তো বৌদ্ধ ধর্ম সম্পর্কে মিনান্দারের কিছু প্রশ্ন এবং নাগসেনের থেকে প্রাপ্ত উত্তর, তো একটা ওই উত্তর প্রদত্ত একটি গ্রন্থ মিলিন্দ পঞ্চহ, যে বইটি পালি ভাষায় রচিত হয়েছিল। তো 4টি প্রশ্নই ছিল মিনান্দার সম্পর্কিত। হ্যাঁ, তো ওগুলো আমি আলোচনা করে দিলাম। তো চলে যাব এবার পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলেছে যে কি বলেছে না, আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা। এই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দর সাথে দুটি গুরুত্বপূর্ণ সাল জড়িত, আমি একটুখানি বলে দিই। সেটা হচ্ছে শিকাগো ধর্ম সম্মেলন 1893 সালে, আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ সালটি হচ্ছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা 1 মে 1897 সালে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিলেন? তো অরবিন্দ ঘোষকে আইনি সমর্থন করেছিলেন চিত্তরঞ্জন দাস। হ্যাঁ, আলিপুর বোমা মামলা হয়েছিল 1908 সালে। অরবিন্দ ঘোষ দোষী সাব্যস্ত হয়েছিলেন, আর দোষীর পক্ষের যে উকিল ছিলেন তিনি হচ্ছেন চিত্তরঞ্জন দাস। 1908 সালে আলিপুর বোমা মামলা হয়েছিল। তো এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। কি লেখা আছে না, যে লিপিতে সিন্ধু সভ্যতার ইতিহাস লিপিবদ্ধ হয় তা হলো, উত্তরটা হচ্ছে যে এখনও পড়া সম্ভব হয়নি। সিন্ধু সভ্যতার যে লেখা লিপিগুলো, সেগুলো একটা বিশেষ পদ্ধতিতে লেখা আছে, যেটাকে আমরা বলি বস্ট্রোফেডন। একটা টেকনিকে ওরা লিখেছিল, যেটা হচ্ছে যে ডান দিক থেকে বাঁ দিক থেকে শুরু করে ডান দিক অবধি যায়, আবার ডান দিক থেকে শুরু করেই বাঁ দিকে ফিরে আসে, আবার বাঁ দিক থেকে ডান দিকে যায়, আবার ডান দিক থেকে বাঁ দিকে আসে। এইভাবে বস্ট্রোফেডন লিপিটা লেখা হয়েছিল। তো সেটা এখনও পর্যন্ত পড়া সম্ভব হয়নি। তো সিন্ধু সভ্যতা সম্পর্কে বলে রাখি যে সিন্ধু সভ্যতা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। সবাই জানো যে এই সময় লোহা আবিষ্কার হয়নি। আর 1921 সালে দয়রাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করে, এবং 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করে। চলে যাব পরবর্তী প্রশ্নে। কি বলেছে না, সত্যাগ্রহের 3টি ধরন। তো এখানে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে যেটা তিনটেই সত্যাগ্রহ সেটা হলো অপশান এ। হ্যাঁ, অসহযোগ, আইন অমান্য এবং বয়কট, তিনটেই হচ্ছে সত্যাগ্রহ। অসহযোগ আন্দোলন আর তিনটেই গান্ধীজির আমলেই এগুলো সত্যাগ্রহগুলো গান্ধীজির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো প্রথম সত্যাগ্রহ অসহযোগ সত্যাগ্রহ 1920 খ্রিস্টাব্দে হয়েছিল। আইন অমান্য আন্দোলনটি হয়েছিল 1930-এ, এবং বয়কট যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে আসলে স্বদেশি আন্দোলন, যেটা হচ্ছে বিদেশি পণ্য বর্জন, বিদেশি জামা কাপড় সব কিছু বর্জন, এটা হচ্ছে স্বদেশি আন্দোলনের সাথেই যুক্ত। তো বয়কটটা স্বদেশি আন্দোলন আমরা বলে থাকি। মূলত বঙ্গভঙ্গের পরবর্তীকালেই স্বদেশি আন্দোলনটা হয়েছিল। বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। 1905-এর পর থেকেই সেই সময়টা হচ্ছে স্বদেশি আন্দোলন এবং বয়কটের সময়কাল। তো এবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কে বলেছিলেন ট্রুথ ইজ দ্য আলটিমেট রিয়ালিটি অ্যান্ড ইট ইজ গড? এই উক্তিটির বক্তা হচ্ছে মহাত্মা গান্ধী। তো মহাত্মা গান্ধী উক্তিটি বলেছিলেন। তো মহাত্মা গান্ধী সম্পর্কে প্রচুর ইতিহাসে ওনার প্রচুর অবদান, তো সেটা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। আর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? নওজোয়ান ভারত সভার প্রতিষ্ঠাতা ছিলেন সর্দার ভগৎ সিং। ইনি লাহোর ষড়যন্ত্র মামলায় দোষী ছিলেন, এবং লাহোর ষড়যন্ত্র মামলার বিচারে ভগৎ সিংয়ের ফাঁসি হয়। তো চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বরাহমিহির ছিলেন একজন, উত্তর হচ্ছে জ্যোতির্বিদ। তো বরাহমিহিরের জন্ম উজ্জয়িনীতে। তো নবরত্নের একজন, বিক্রমাদিত্যের যে রাজসভায় নবরত্ন ছিলেন তাদের মধ্যে একজন ছিল বরাহমিহির। তো ইনার লেখা গ্রন্থ হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা।
তো পরবর্তী প্রশ্ন কি বলেছে না, বাবর তার পিতার মৃত্যুর পর কোন রাজ্য চালানোর দায়িত্ব পান? তো এর উত্তরটা হচ্ছে ফরগনা হবে। তো বাবরের সম্পর্কে কয়েকটা কথা বলে রাখি। বাবর শব্দের অর্থ হলো সিংহ, আর বাবরের পিতার নাম হচ্ছে ওমর শেখ মির্জা। তো পিতার মৃত্যুর পর মাত্র 12 বছর বয়সে তিনি মধ্য এশিয়ার অন্তর্গত একটা ক্ষুদ্র প্রদেশ ফরগনা রাজ্য চালানোর দায়িত্ব পান। আর বাবরের সাথে যুক্ত 3টে যে যুদ্ধ, প্রধান যুদ্ধ, তো সেই যুদ্ধগুলো আমি একবার করে বলে দিই। যে বাবরের সাথে ইব্রাহিম লোদির যুদ্ধ হয়, পানিপথের প্রথম যুদ্ধ, সেটা হচ্ছে 21শে এপ্রিল 1526 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বাবরের সাথে যুদ্ধ হয়েছিল রানা সঙ্গ এবং মারোয়ার, আজমির, অম্বর, চান্দেরি রাজ্যের রাজপুত নৃপতি এবং ইব্রাহিম লোদির ভ্রাতা মামুদ লোদির মিলিত বাহিনীর সাথে বাবরের যে যুদ্ধ হয়, সেই যুদ্ধ হচ্ছে খানোয়ার যুদ্ধ নামে পরিচিত। এটা হয়েছিল 26শে মার্চ 1527 খ্রিস্টাব্দে। এবং তৃতীয় যুদ্ধ বাবরের সাথে আফগান শক্তি জোটের হয়েছিল 1529 খ্রিস্টাব্দে 6ই মে, যেটা আমরা জানি গোগরার যুদ্ধ। এই 3টি যুদ্ধেই বাবর জয়লাভ করেন। আর বাবরের আত্মজীবনী আমরা সবাই জানি বাবরনামা বা তুজুকি বাবরি। তো পরবর্তী প্রশ্ন, ভারতের কোন সুলতানের আমন্ত্রণে বাবর সর্বপ্রথম ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করেন? তো পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদির আমন্ত্রণেই বাবর সর্বপ্রথম ভারতবর্ষের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। তো এই সময় দিল্লিতে শাসন করতে ছিল ইব্রাহিম লোদির অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়ে দৌলত খাঁ লোদি বাবরকে ভারতবর্ষ আক্রমণের জন্য আমন্ত্রণ জানান। পরবর্তী প্রশ্ন, বাবর এবং রানা সঙ্গের মধ্যে খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? আমি একটু আগের প্রশ্নেই তোমাদেরকে ডিটেলস বলে দিলাম। এটা হচ্ছে 1527 খ্রিস্টাব্দের 6ই মার্চ হয়েছিল খানোয়ার যুদ্ধ, যেখানে বাবর জয়লাভ করেছিলেন। তো এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। উই শ্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেল, এখানে শ্যাল বানানটা একটু ভুল আছে। তো যাই হোক, এই কথাটা বলেছিলেন হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। এটা একটা বিখ্যাত উক্তি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্নে যাব। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন? তো এর উত্তর হচ্ছে দাদাভাই নৌরোজি। তো দ্বিতীয় অধিবেশনটা হয়েছিল 1886 খ্রিস্টাব্দে, যেটা হয়েছিল কলকাতায় হয়েছিল। তো এই অধিবেশনে ন্যাশনাল কংগ্রেস আর ন্যাশনাল কনফারেন্স এই দুটো মার্জ হয়েছিল। তো এবার বলে রাখি যে দাদাভাই নৌরোজি সম্পর্কে কয়েকটা কথা বলে রাখি। যে দাদাভাই নৌরোজি ইতিহাসে পরিচিত হচ্ছে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। তো আর মানে তার লেখা একটি বিখ্যাত বই হচ্ছে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তিনি একটি নিউজ পেপারও লিখেছিলেন, যেটা ভয়েস অফ ইন্ডিয়া, আর তাকে আরেকটা নামেও ডাকা হয়, যেটা হচ্ছে আনঅফিসিয়াল অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া। তো দাদাভাই নৌরোজি সম্পর্কে এই কয়েকটা কথা আমি বলে দিলাম, এই কয়েকটা পয়েন্ট তোমরা মাথায় রেখো। আর জাতীয় কংগ্রেসের সম্পর্কে কয়েকটা কথা বলে রাখি। যে জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড ডাফরিনের আমলে, আর প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালেই মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে, যা সভাপতিত্ব করেছিলেন WC ব্যানার্জি। তো এগুলো অনেকগুলো এক্সট্রা ইনফরমেশন। দাদাভাই নৌরোজি ভারতবর্ষের ইতিহাসে, মডার্ন হিস্ট্রিতে তার যথেষ্ট আছে, নাম পরিচিতি আছে, এবং সেই জন্যই পয়েন্টগুলো আমি বলে রাখলাম। তো তোমরা মাথায় রেখো। আর এক্সট্রা দুটো পয়েন্ট আমি আরও অ্যাড করে দিচ্ছি, যে তিনি ভারত সভার মেম্বার ছিলেন এবং ইনি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন। তো এবার চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এর উত্তর হচ্ছে লর্ড কার্জনের আমলে ভারতবর্ষে প্রচুর কাজ হয়েছে, তো তা সত্ত্বেও তিনি উজ্জ্বল বিফলতা। যাই হোক, তো কী কাজ হয়েছে আমি সেইগুলো ছোট ছোট করে বলে দিচ্ছি। তো তোমরা চাইলে নোট ডাউনও করে নিতে পারো, লিখে রাখতে পারো। তো প্রথম হয়েছিল, আমি পরপর পয়েন্ট ওয়াইজ বলে যাচ্ছি। প্রথম, ফেমিন কমিশন গঠিত হয়েছিল দুর্ভিক্ষর কারণে। আচ্ছা, ইনি প্রথম কৃষি ব্যাংক বা এগ্রিকালচারাল ব্যাংক তৈরি করেছিলেন। ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট 1899 সালে পাশ হয়েছিল। কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি অ্যাক্ট 1904 সালে হয়েছিল।
কৃষি গবেষণাগার বা এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট অ্যাট পুসা, এটা তৈরি হয়েছিল 1903 সালে। অ্যানসিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট 1904, এই কোশ্চেনটা পিএসসিতে অনেকবার আসে যে অ্যানসিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্টটা কত সালে এবং কার সময় এই অ্যাক্টটা পাস হয়। এর উত্তরটা হবে লর্ড কার্জন 1904-এ। তো পরের পয়েন্টে বলছি আমি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট 1901-এ তৈরি হয়। ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট 1904-এ তৈরি হয়। কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এস্টাবলিশ হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল। ইন্ডিয়ান কয়েনেজ অ্যান্ড পেপার কারেন্সি অ্যাক্ট 1899 সালে হয়েছিল। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা ঘটেছিল ঘটনা, সেটা হলো পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গ 16ই অক্টোবর 1905 সালে ইনি ঘোষণা করেন। আর আরেকটি ঘটেছিল রেলওয়ে বোর্ড হয়েছিল 1905 সালে। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল আইডিয়াটা এনারই মস্তিষ্ক প্রসূত। তো এই এতগুলি তার আমলে হয়েছিল। লর্ড কার্জনের সময়কাল হচ্ছে, শাসনকালের সময়কাল হচ্ছে 1899 থেকে 1905-এর মধ্যে। এনার সময় এই এতগুলি ঘটনা ঘটেছিল। তোমরা এগুলো নোট ডাউন করে অবশ্যই মাথায় রেখো, কারণ এগুলো থেকে ছোট ছোট প্রশ্ন পিএসসিতে বারবার এসে থাকে। তো চলে যাব পরবর্তী প্রশ্নে। বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতাকে? এর উত্তর হচ্ছে শ্রীমতী অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত থেকে তিনি অ্যানি বেসান্ত হচ্ছে হোম রুল লীগের প্রতিষ্ঠাতা ছিলেন। আর হোম রুল কথাটির অর্থ হচ্ছে স্বায়ত্তশাসন। তো এই দুটি পয়েন্ট ছিল, বলে দিলাম। চলে যাব পরবর্তী প্রশ্নে। ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? তো উত্তর হচ্ছে বিবেকানন্দ। বিবেকানন্দর সাথে জড়িত সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ ঘটনা বা সাল আমি আগেই আলোচনা করে দিয়েছি। তো চলে যাব এবার পরবর্তী প্রশ্নে। হিন্দু পুনরুজ্জীবন বাদের অন্যতম প্রধান প্রবক্তা কাকে বলা হয়? তো এর উত্তর হচ্ছে দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতীর একটা বিখ্যাত উক্তি হচ্ছে ব্যাক টু বেদাস বা বেদে ফিরে চলো। তো দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন এবং শুদ্ধি আন্দোলনের মাধ্যমে তিনি অহিন্দুদের হিন্দু করার প্রয়াস করেছিলেন। চলে যাব এরপরে পরবর্তী প্রশ্নে। তো এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি, এই প্রশ্নগুলি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পিএসসিতে মাঝে মধ্যেই এসে থাকে। তো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মাসিক পত্রিকা দিগদর্শন প্রকাশ করেন? এর উত্তর হচ্ছে মার্সম্যান। দিগদর্শন পত্রিকাটি, আর এর সাথে তোমরা এটাও মাথায় রেখো যে যদি কোনো পরীক্ষায় এসে থাকে যে দিগদর্শন একটা কি পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা না দৈনিক পত্রিকা না মাসিক পত্রিকা, এখন একটুখানি পিএসসিতে একটু অন্যরকম ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছে। তো তোমরা এটাও মাথায় রেখো যে দিগদর্শন হচ্ছে একটি মাসিক পত্রিকা যেটি প্রকাশ করেছিলেন মার্সম্যান। তো এবার চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। তার আগে একটু মুছে নেওয়া যাক প্রশ্ন। আচ্ছা, চলে যাব পরবর্তী প্রশ্নে। গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল সান ফ্রান্সিসকোতে 1913 সালে। এটি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদওয়াল। গদর পার্টি থেকে এই প্রশ্নগুলি পরীক্ষায় মোটামুটি আসে যে কোথায় প্রতিষ্ঠা হয়, কে প্রতিষ্ঠা করেছিলেন এবং কবে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। লাইফ ডিভাইন কে রচনা করেন? এর উত্তর হচ্ছে শ্রী অরবিন্দ ঘোষ। আচ্ছা, লাইফ ডিভাইন রচনা করেন অরবিন্দ ঘোষ। তো এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? কাকা সাহেব নামে পরিচিত ছিলেন নৌরোজি ফারুনজি। নৌরোজি ফারুনজি ইনি কাকা সাহেব নামে পরিচিত ছিলেন। ইনি একজন পার্সি সংস্কারক ছিলেন আর ইনি প্রতিষ্ঠা করেন স্টুডেন্টস লিটারারি অ্যান্ড সায়েন্টিফিক সোসাইটি। 1848 সালে ইনি এটা প্রতিষ্ঠা করেন। তো এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। নিউ ল্যাম্পস ফর ওল্ড গ্রন্থটি কে লিখেছিলেন? এরও উত্তর হচ্ছে শ্রী অরবিন্দ ঘোষ। তাহলে অরবিন্দ ঘোষ থেকে আমরা দুটো কোশ্চেন পেলাম, এক হচ্ছে লাইফ ডিভাইন আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে নিউ ল্যাম্পস ফর ওল্ড। তো চলে যাব এবার পরবর্তী প্রশ্নে, দেখা যাক কি পরবর্তী প্রশ্ন আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? লখনৌ চুক্তি অক্টোবর 1916-তে স্বাক্ষরিত হয়। এই লখনৌ চুক্তিটা হয়েছিল
লখনৌতে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যেই লখনৌ চুক্তি হয়। তো এই লখনৌ চুক্তির প্রেসিডেন্ট ছিলেন AK ফজলুল হক। এবার বলে রাখি যে মুসলিম লীগ 1909 সালে ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন নবাব খাজা সালিমুল্লাহ। তো এই ইনফরমেশানগুলো আমি এখানে প্রশ্নটাতে বললাম। চলে যাব এবার পরবর্তী প্রশ্নে। ভারতমাতা কে প্রকাশ করেন? তো ভারতমাতা প্রকাশ করেন অজিত সিং। এটা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তোলার উদ্দেশ্যে এই ভারতমাতা সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। চলে যাব পরবর্তী প্রশ্নে। আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? না, আধুনিক ভারতের প্রবক্তা হচ্ছে রামমোহন রায়। রামমোহন রায়ের একটি বিশেষ অবদান বা বিশাল অবদান, সেটি হচ্ছে 1829 সালে উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় সতীদাহ প্রথা আইনত তিনি বন্ধ করেন এবং রামমোহন রায় 1814 থেকে 15-র মধ্যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এবং 1829 সালে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যেটি পরবর্তীকালে সভাটাই পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। তো আজকে এই কতগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের কাজে আসবে এবং এইগুলো থেকে মাঝে মধ্যেই PSC থেকে প্রশ্ন দেয়। আর সবথেকে বড় কথা যে আমি এক্সট্রা যে ইনফরমেশানগুলো দিলাম সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রেখো, তোমাদের কাজে লাগবে। তো পরবর্তী ভিডিও নিয়েও আমি আসবো। তো আজকের মতো ইতিহাস থেকে বাছাই করা প্রশ্ন এইটুকুই রইল। থ্যাংক ইউ।